ফিরে এলাম বিরতির পর। প্রায় আড়াই সপ্তাহ টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। জলে ভাসছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা 200 ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত 1 কোটিরও বেশি মানুষ। পাকিস্তানের জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানাচ্ছে, সোমবার সকাল পর্যন্ত 202 জনের মৃত্যু নিশ্চিত করে খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে 96 জনই শিশু। পঞ্জাব প্রদেশে মৃত্যু হয়েছে 123 জনের, সিন্ধু প্রদেশে 21 জন। এছাড়াও বালুচিস্তানে 16 জন মারা গিয়েছেন। পাশাপাশি এই পর্যন্ত 560 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 182 জন শিশু রয়েছে। পুরোপুরি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিপুল পরিমাণ অর্থ খরচ করে তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ শুরু করে দিল চীন। এই প্রকল্প শেষ হলে চীন ব্রহ্মপুত্রে জলের সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারবে। বিশেষজ্ঞরা অনেকেই তাই ভবিষ্যতে এই বাঁধকে কাজে লাগিয়ে চীন জল নিয়ে ভারত বা বাংলাদেশকে ব্ল্যাকমেল করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। চীন যদিও দাবি করছে এই প্রকল্প থেকে যে বিদ্যুৎ তৈরি হবে সেটা তাদের কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর চীন যে বৃহৎ বাঁধ নির্মাণ শুরু করেছে তাকে ইতিমধ্যে অনেকেই জলবোমা বলে আখ্যা দিচ্ছেন। গত শনিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং তিব্বতের নিয়িংচি শহরে এই প্রকল্পের শিলান্যাস করেন। এখানে ইয়ারলুং সাংপো নদী ভারতের অরুণাচল প্রদেশের ঢোকার ঠিক আগেই বাঁক নেয় এবং পরে ব্রহ্মপুত্র নাম ধারণ করে। চীন এবং দেশটির শেয়ার বাজার এই প্রকল্পের সূচনা ঘিরে উৎসবের মেজাজে থাকলেও ভারত বিষয়টিকে দেখছে সতর্ক দৃষ্টিতে। নয়াদিল্লির আশঙ্কা, বর্ষাকালে এই বাঁধ ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। আবার শুষ্ক মরশুমে নদীর জল আটকে রাখা হলে ভারত ও বাংলাদেশের জলের ঘাটতি তৈরি হতে পারে। এই জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হবে হিমালয়ের এক গভীর গিরিখাতে, যেখানে নদী প্রায় 2000 মিটার নিচে নামে 50 কিলোমিটার এলাকা জুড়ে। প্রকল্পে 5টি হাইড্রো পাওয়ার স্টেশন তৈরি হবে বলেও জানানো হয়েছে। মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে প্রায় 1 ট্রিলিয়ন ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় 14 লক্ষ কোটি টাকা। নির্মাণ শেষ হলে এটি চীনের ইয়াংজে নদীর ওপর তৈরি 3 গর্জেস ড্যামকেও ছাপিয়ে বিশ্বের বৃহত্তম বাঁধ হয়ে উঠবে। চীনের মিডিয়া সংস্থা সিনহুয়া বলছে, এই বাঁধ দেশের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নেও প্রভাব ফেলবে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প চীনের শিল্পক্ষেত্রে বড়সড় চাঙ্গা ভাব আনবে। ইতিমধ্যেই লোহার আকরিক এবং ইস্পাতের দাম চড়েছে। সিঙ্গাপুরের লোহার দাম বেড়ে প্রতি টনে $104 কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি লন্ডন মেটাল এক্সচেঞ্জ কপার, জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের দামও ঊর্ধ্বমুখী। তবে এই প্রকল্প ঘিরে উদ্বেগও কম নয়। একদিকে বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে চীনের ভিতরেই, অন্যদিকে প্রকল্পটি যে এলাকায় তৈরি হচ্ছে সেটি ভূমিকম্প প্রবণ বলেও সতর্ক করছেন বিজ্ঞানীরা। তাছাড়া ইয়ারলুং সাংপো গিরিখাতটি একটি জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা ও তিব্বতের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল, যা এই নির্মাণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবেশবিদরাও এর বিরোধিতা করছেন। গত ডিসেম্বরে আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর দ্য টিবেট এক প্রতিবেদনে জানিয়েছিল, এই ধরনের বাঁধ নির্মাণ তিব্বতের স্থানীয় জনগণের জীবিকায় প্রভাব ফেলছে এবং বহু মানুষকে ঘরছাড়া হতে দিচ্ছে। যদিও বেইজিং দাবি করেছে তারা পরিবেশ ও নিচু এলাকার জনগণের স্বার্থ রক্ষার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ভারত ও বাংলাদেশ উভয় দেশই এই প্রকল্পের বিরুদ্ধে উদ্বেগও প্রকাশ করেছে। ভারত সরকার জানিয়েছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে এই বাঁধ কেবল একটি প্রকৌশল কীর্তি নয়, বরং এটি আগামী দিনে ভারত চীন সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার জলের রাজনীতির জন্য একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটদানের ন্যূনতম বয়স কমিয়ে 16 করা হবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি। এবার পার্লামেন্টের অনুমোদন পেলেই ভোটাধিকার সংক্রান্ত সংশোধনী কার্যকর হবে, এমনটাই বিবৃতি দিয়ে জানিয়ে দিল উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। ভোটদানের ন্যূনতম বয়স 16 করা হবে। নির্বাচনী প্রচারে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি।
কনজারভেটিভদের হারিয়ে মসনদে বসেছে কিয়ার স্টারমারের দল। তারপর 1 বছর কেটে গিয়েছে। এবার ভোটের এই প্রতিশ্রুতি পূরণে তৎপর ক্ষমতাসীন সরকার। তাই ভোট দানের ন্যূনতম বয়স 16 করার পরিকল্পনা নিয়েছে তারা। পার্লামেন্টের অনুমোদন পেলেই ভোটাধিকার সংক্রান্ত সংশোধনী কার্যকর হবে। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। বিবৃতিতে লেখা হয়েছে, বেশ কয়েক বছর ধরে গণতন্ত্রের ওপর মানুষের আস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। দেশের আরও বেশি সংখ্যক মানুষকে গণতন্ত্রে অংশগ্রহণের সুযোগ দিতে এই পদক্ষেপ। এক স্যান্ডেলে অ্যাঞ্জেলার পোস্ট 16 ও 17 বছর বয়সীদের ভোটদানের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে। কাজ করা ও কর দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীতেও যুক্ত রয়েছে তরুণ সমাজ। এবার প্রাসঙ্গিক বিষয়ে ওদের মতামত জানানোর সুযোগ দেওয়া উচিত। 1969 সালে শেষবারের মতো ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করেছিল ব্রিটেন। ভোটে জিতে আসার 1 বছরের মধ্যে কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে লেবার পার্টি, জনপ্রিয়তা তলানিতে। মুদ্রাস্ফীতি সহ একাধিক ইস্যু নিয়ে জনরোষ বাড়ছে। অন্যদিকে সাধারণ নির্বাচনে ব্রিটেনে ভোটদানের হার অনেকটাই কমেছে। 2024 সালে ভোটদানের হার ছিল 59.7%, গত 23 বছরে সর্বনিম্ন। এই পরিস্থিতিতে ভোটদানের বয়স কমানোর পরিকল্পনা নিয়েছে স্টারমার সরকার। একই সঙ্গে ভোটারদের পরিচয়পত্র ও রাজনৈতিক অনুদান সংক্রান্ত নিয়মেও বেশ কিছু বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রাজিল, অস্ট্রিয়া সহ কয়েকটি রাষ্ট্রে ভোটদানের ন্যূনতম বয়স 16। সংসদে অনুমোদন পেলে সেই তালিকায় যুক্ত হবে রাজা তৃতীয় চার্লসের দেশ। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে দেশে ফিরল ভারতে আটকে পড়া ব্রিটিশ যুদ্ধ বিমান। 5 সপ্তাহের চেষ্টার পর সে দেশের টেকনিক্যাল টিম বিমানটি ত্রুটি মেরামত করে সেটিকে আবার ওড়ার উপযোগী করতে পেরেছে। ভারত মহাসাগরে এক ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে উড়ে সেটি মাঝ আকাশে বিগড়ে গিয়ে কেরলের তিরুবনন্তপুরমে অবতরণ করতে বাধ্য হয়েছিল। কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে 1 মাসেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে উড়ে গেল ব্রিটিশ রয়্যাল নেভির অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। মঙ্গলবার 22 জুলাই বিমানটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। প্রায় $110 মিলিয়ন মূল্যের এই স্টেলথ জেটটি গত 14 জুন মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ও জ্বালানির ঘাটতির কারণে জরুরি ভিত্তিতে তিরুবনন্তপুরমে অবতরণ করতে বাধ্য হয়। সেই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ অবিলম্বে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থা করেন। অবতরণের পরপরই প্রায় 85 মিলিয়ন পাউন্ড মূল্যের এই যুদ্ধবিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এয়ার ইন্ডিয়ার একটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। সেখানেই গত 1 মাস ধরে চলে টানা মেরামতি ও টেকনিক্যাল ওয়ার্ক। জানা গিয়েছে, বিমানটি ইউকে নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার HMS প্রিন্স অফ ওয়েলসের অংশ হিসেবে একটি রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল। তখনই মাঝপথে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে সেটি ক্যারিয়ারে ফিরে যেতে না পেরে ভারতেই জরুরি অবতরণ করে। ঘটনার পরপরই ব্রিটেন থেকে টেকনিক্যাল টিম এসে মেরামতের কাজ শুরু করলেও প্রাথমিকভাবে সমস্যার সমাধান সম্ভব হয়নি। পাশাপাশি অবতরণের সময় বিমানটিতে জ্বালানি প্রায় ফুরিয়ে আসছিল। ফলে তড়িঘড়ি করে সব রকম নিরাপত্তা বজায় রেখে ল্যান্ডিং করানো হয়। প্রায় 5 সপ্তাহের চেষ্টার পর অবশেষে যুদ্ধবিমানটি ওড়ার উপযোগী হয়। সব পরীক্ষা নিরীক্ষা ও ফাইনাল ক্লিয়ারেন্সের পর মঙ্গলবার সেটি ভারতের আকাশ ছেড়ে উড়ে যায় ব্রিটেনের পথে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।